1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন অর্কিড বা রাশনা পাতার কোষে প্রথম এই অঙ্গাণুটি আবিষ্কার করেন। তিনি এর নাম দেন নিউক্লিয়াস বা ক্যারিওলা। ল্যাটিন শব্দ নাক্স থেকে এই নামের উৎপত্তি, যার মানে হল বাদাম। কিন্তু রবার্ট ব্রাউনের আগে লিউয়েনহুক বা রবার্ট হার্টভিগের নামও তো এই আবিষ্কারের সাথে জড়িয়ে আছে, তাই না? একদম ঠিক। রবার্ট ব্রাউন নামটা দিলেও পর্যবেক্ষণের শুরুটা হয়েছিল আরও আগে। বিজ্ঞানী লিউয়েনহুক সর্বপ্রথম স্যামন মাছের লোহিত রক্তকণিকায় একটা লুমেন বা ফাঁকা জায়গার মতো কিছু একটা দেখেছিলেন, যা আসলে ছিল এই নিউক্লিয়াস। ও আচ্ছা, স্যামন মাছের কোষের হ্যাঁ, আর রবার্ট হার্টভিগের কাজটা ছিল একটু গাণিতিক। উনি কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের আকারের মধ্যে একটা অনুপাত বের করেন, যাকে বলা হয় নিউক্লিওপ্লাজমিক ইন্ডেক্স বা সংক্ষেপে এনপি ইন্ডেক্স। আচ্ছা। আর নিউক্লিয়াসকে যে কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলা হয়, তার কারণ হল এটি কোষের যাবতীয় কাজ, বৃদ্ধি, বিভাজন, এমনকি ডিএনএ অনুলিপন আর সব ধরনের আরএনএ তৈরির নির্দেশ দেয়। এক কথায় পুরো কারখানার মাস্টারমাইন্ড হল সে। রাইট। দেন এই মাস্টারমাইন্ডের ধারণা থেকে আমার একটা প্রশ্ন আসছে। একটা কোষে তো সাধারণত একটাই নিউক্লিয়াস থাকার কথা, কিন্তু যদি কাজের চাপ বাড়ে তখন কি একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, বা একেবারেই নেই, এমন কি হয়? আসলে প্রকৃতি প্রয়োজন অনুযায়ী এটা বদলে নেয়। যখন কোষের আকার খুব বড় হয়ে যায়, তখন একটি নিউক্লিয়াস দিয়ে পুরো কোষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তখন একাধিক নিউক্লিয়াসের সৃষ্টি হয়। উদ্ভিদ বিজ্ঞানে একাধিক নিউক্লিয়াসযুক্ত এই অবস্থাকে বলা হয় সিনোসাইট বা কোইনোসাইট। যেমন ধরেন কোনগুলোতে দেখা যায়? শৈবাল যেমন ধরেন ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া আর পেনিসিলিয়াম নামক ছত্রাকেও এমনটা দেখা যায়। প্রাণীদের ক্ষেত্রে প্যারামেসিয়াম এবং ওপালিনাতেও একাধিক নিউক্লিয়াস থাকে। মানবদেহের একটা দারুণ উদাহরণ হল অস্টিওক্লাস্ট কোষ। অন্যদিকে অনেক কোষে কিন্তু নিউক্লিয়াস একেবারেই থাকে না। একেবারেই থাকে না মানে কোথায় থাকে না? আদিকোষ বা প্রোক্যারিওটে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। উন্নত উদ্ভিদের সিফ কোষ এবং ভেসেলেও এটা অনুপস্থিত। আর মানবদেহের কথা বললে অনুচক্রিকা বা প্ল্যাটিলেটস, পরিণত লোহিত রক্তকণিকা এবং চোখের লেন্স কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। ওয়াও, লেন্স কোষে থাকে না যাতে আলো যেতে পারে। মেক সেন্স। দেন আকার আর আকৃতির কথায় আসি। শুরুতে ওই যে শুক্রাণুর কথা বললাম, সাধারণত তো নিউক্লিয়াস গোল হয়, আর আয়তন কেমন হয় এর? নিউক্লিয়াস হল কোষে আবিষ্কৃত সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু। তবে এটা কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয়। গোলাকার নিউক্লিয়াসের ব্যাস সাধারণত 1 মাইক্রন হয়। আর কোষের কতটুকু জায়গা নেয়? আয়তনের দিক থেকে এটি কোষের মোট আয়তনের 10 থেকে 15% স্থান দখল করে। শুক্রাণুর ওই 90% ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম। আকৃতির দিক দিয়ে বেশিরভাগ গোলাকার হলেও কাজের ধরন অনুযায়ী এরা উপবৃত্তাকার, আয়তাকার, চাকতি সৃদেশ, মূলাকার বা ফিউজিফর্ম, এমনকি প্যাঁচানো থালার মতো বা শাখাযুক্ত হতে পারে। আর এটা কি সবসময় কোষের মাঝখানেই থাকে? সাধারণত কেন্দ্রে থাকে, তবে উদ্ভিদ কোষের বড় গহ্বর সৃষ্টি হলে চাপে একপাশে সরে যায়। আর ওই যে এনপি ইন্ডেক্সের কথা বললাম, যখন সাইটোপ্লাজমের তুলনায় নিউক্লিয়াস ছোট হয়ে পড়ে, তখন এই ইন্ডেক্সটাই কোষ বিভাজনের উদ্দীপনা তৈরি করে। দারুণ একটা মেকানিজম। দেন এই কন্ট্রোল রুমের ভেতরের রাসায়নিক গঠনটা কেমন? মানে শুধু কি ডিএনএ আর আরএনএর বাক্স এটা? না, শুধু ডিএনএ আর আরএনএ নয়। এটি প্রধানত প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হিস্টোন এবং প্রোটামিন জাতীয় প্রোটিন। আচ্ছা, হিস্টোন প্রোটিন। এর মধ্যে প্রচুর পরিমাণে ডিএনএ থাকে, সামান্য আরএনএ থাকে। এর বাইরেও সাধারণ পানি, লিপিড, এনজাইম, কিছু কোএনজাইম, কোফ্যাক্টর এবং বিভিন্ন প্রকার ফসফেট এখানে উপস্থিত থাকে। মানে বিশাল ব্যাপার। ভেতরের কেমিস্ট্রি বেশ কমপ্লেক্স। দেন এর ডেইলি কাজগুলো নিয়ে যদি একটু বলি। কোষ বিভাজন তো আছেই, আর কি সামলায়? কাজগুলোকে কয়েকটা পয়েন্টে বলা যায়। প্রথমত বিপাক, কোষীয় বিপাকের প্রধান নিয়ন্ত্রক এটি। দ্বিতীয়ত বংশগতি, মানে ডিএনএ অণুর মাধ্যমে বৈশিষ্ট্য ধরে রাখা। তৃতীয়ত হল বিভেদন। বিভেদন মানে ভ্রূণীয় বিকাশের সময়কার কথা বলছেন? একদম। ভ্রূণ যখন বড় হয় তখন কোন কোষ কি হবে সেই নির্দেশ নিউক্লিয়াসই দেয়। এরপর আছে বস্তুর বিনিময়। পর্দার মাধ্যমে সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজমের মাঝে আদান প্রদান করা।
তাছাড়া অনুনালিকা ও অনুতন্তুর সাথে যুক্ত হয়ে কোষের আকৃতি ঠিক রাখতে সমর্থন দেওয়াও এর কাজ। আর প্রোটিন তৈরির ব্যাপারটা? হ্যাঁ, রাইবোজোম সৃষ্টি ও আরএনএ সংশ্লেষণের মাধ্যমে প্রোটিন তৈরি, এনজাইম ও হরমোন উৎপাদনের নির্দেশ দেওয়া, এমনকি নিষেকেও এটি ভূমিকা রাখে। শুনতে তো একদম একটা শহরের প্রশাসনের চেয়েও জটিল লাগছে। দেন মাইক্রোস্কোপের নিচে এই জটিল মেকানিজমটা কোন দশায় সবচেয়ে ভালো দেখা যায়? সবচেয়ে স্পষ্টভাবে একে দেখা যায় ইন্টারফেজ বা বিশ্রাম দশায়। এই সময় কোষ আসলে পরবর্তী বিভাজনের প্রস্তুতি নেয়। একটি আদর্শ ইন্টারফেজে নিউক্লিয়াসের ভেতরে আমরা 4টি অংশ দেখতে পাই। কি কি? ক. নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার এনভেলপ, খ. নিউক্লিওপ্লাজম, গ. নিউক্লিওলাস এবং ঘ. নিউক্লিয়ার রেটিকিউলাম। আচ্ছা, 4টা অংশ। দেন প্রথমেই আসি নিউক্লিয় পর্দার কথায়। এর গঠন তো মনে হয় সাধারণ কোনো দেয়াল না। ওই যে রন্ধ্র বা ছিদ্র থাকে, ওগুলো কিভাবে কাজ করে? পুরো পর্দাটি আসলে একটা দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার। 2 পর্দার মাঝখানে 10 থেকে 15 ন্যানোমিটারের একটা ফাঁকা স্থান থাকে, যাকে পেরিনিউক্লিয়ার স্পেস বলে। আর ছিদ্রের কথা যদি বলি, রন্ধ্রের ব্যাস হল 9 ন্যানোমিটার। মাত্র 9 ন্যানোমিটার? হ্যাঁ, প্রতিটি রন্ধ্র 8টি প্রোটিন গ্র্যানিউল বা দানা দ্বারা নিয়ন্ত্রিত থাকে এবং বৃত্তাকার অ্যানুলাস দিয়ে ঘেরা থাকে। ছিদ্র আর অ্যানুলাস মিলেই তৈরি হয় পোর কমপ্লেক্স। আচ্ছা। ছিদ্রের মাঝখানে একটা বড় প্রোটিন থাকে, যাকে ট্রান্সপোর্টার বলে। এটি আবার অ্যাঙ্কার প্রোটিন দিয়ে যুক্ত থাকে। ভেতরের দিকে ফাইবার খাঁচার মাধ্যমে প্রোটিনগুলো ঝুলে থাকে। এই ট্রান্সপোর্টার কি অনেকটা বাউন্সারের মতো চেক করে কে ভেতরে যাবে? হুবহু তাই। আরেকটা মজার ব্যাপার হল, সাম্প্রতিক গবেষণায় জানা যায় এই পর্দাটি বিশুদ্ধ ক্ষারীয় প্রোটিন দিয়ে তৈরি। আর কখনো কখনো ভেতরের পর্দা থেকে ফোস্কার মতো কিছু একটা ফুলে ওঠে। এই পর্দার মূল কাজটা কি দাঁড়ালো? জাস্ট প্রোটেকশন? প্রোটেকশন তো বটেই, ভেতরের বস্তুগুলোকে মানে নিউক্লিওপ্লাজম বা ক্রোমাটিনকে সাইটোপ্লাজম থেকে পৃথক ও সংরক্ষণ করার কাজ। আর ভেতরের জিনিস বাইরে পাঠানোর ব্যাপারটা? হ্যাঁ, অভ্যন্তরে উৎপন্ন উপাদান যেমন বড় অণুর আরএনএ, সেগুলোকে রন্ধ্রের মাধ্যমে অত্যন্ত নিরাপদে সাইটোপ্লাজমে পাঠায় আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করে। রাইট। দেন এবার ভেতরে জেলিটার কথায় আসি, যাকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ বলে। এটার বিশেষত্ব কি? নিউক্লিওপ্লাজম হল অর্ধতরল, দানাদার এবং সাইটোপ্লাজমের চেয়ে বেশ ঘন একটি প্রোটোপ্লাজমিক রস। এটা কি শুধু প্রোটিন দিয়ে তৈরি? মূলত প্রোটিন, তবে সাথে ডিএনএ, আরএনএ, খনিজ লবণ এবং এনজাইম থাকে। একটা মজার ব্যাপার হলো এতে কোনো রঞ্জক পদার্থ থাকে না। কাজ হলো ক্রোমাটিন ও নিউক্লিওলাসকে ধারণ করা, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করা, আচ্ছা। আর কোষ বিভাজনের সময় ব্যবহারযোগ্য খাদ্য সঞ্চয় করা। সাইটোপ্লাজমও তো জেলির মতো। দেন সাইটোপ্লাজম আর এই নিউক্লিওপ্লাজমের মাঝে আসল তফাৎটা কোথায়? তফাৎটা বেশ স্পষ্ট। 7টি সুনির্দিষ্ট পার্থক্য আছে। যেমন ধরেন, সাইটোপ্লাজমে সাধারণ অবস্থায় নিউক্লিক অ্যাসিড থাকে না, কিন্তু নিউক্লিওপ্লাজমে থাকে। রাইট। সাইটোপ্লাজমে প্রোটিন ও রাইবোজোম কম, নিউক্লিওপ্লাজমে অনেক বেশি। তৃতীয়ত, সাইটোপ্লাজমের শাসনিক এনজাইম ও রঞ্জক থাকে, কিন্তু নিউক্লিওপ্লাজমে এদের কোনোটিই থাকে না। ও, শাসনিক এনজাইম থাকে না? হ্যাঁ, আর কাজের দিক দিয়ে সাইটোপ্লাজম কোষীয় বিপাকের কাঁচামাল দেয়, অন্যদিকে নিউক্লিওপ্লাজম সরাসরি ডিএনএ তৈরির কাঁচামাল সরবরাহ করে। ক্লিয়ার। দেন নিউক্লিয়াসের ভেতরে ওই যে আরেকটা ছোট গোলাকার বস্তু থাকে, নিউক্লিওলাস, সেটার গল্পটা কি? কে আবিষ্কার করল? 1781 সালে বিজ্ঞানী ফন্টানা প্রথমত এটি দেখেন, আর 1840 সালে বিজ্ঞানী বোম্যান এর নামকরণ করেন। এটা কি সব কোষে থাকে? না, প্রোটিন সংশ্লেষণ হয় না এমন কোষে, যেমন শুক্রাণু বা শ্বেতকণিকায়, এটি অনুপস্থিত। এটি একটা নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, যাকে গৌণ সংকোচন বা সংক্ষেপে স্যাট বলে। স্যাটেলাইটে থাকা জিন এটি উৎপাদনে ভূমিকা রাখে। এর গঠনের ভেতরে কি থাকে? 1968 সালে এলিজাবেথ ডি হে দেখান এর 3টি অংশ: বহিস্থ তন্তুময় অংশ, মধ্যভাগের দানাদার অংশ ও কেন্দ্রীয় তরল মাতৃকা। এতে কোনো ঝিল্লি নেই,
প্রধান উপাদান হল প্রোটিন ও আরএনএ, সাথে যৎসামান্য ডিএনএ থাকে। যৎসামান্য ডিএনএ? দেন এই ছোট অঙ্গাণুটার কাঁধে এত বড় দায়িত্ব কেন? মানে এর কাজটা কি? এর সবচেয়ে বড় কাজ হল আরআরএনএ তৈরি করা, যা রাইবোজোম গঠনে অত্যাবশ্যক। মানে প্রোটিন তৈরির কারখানার কাঁচামাল সে বানায়। এক্স্যাক্টলি। এছাড়া এটি নিউক্লিক অ্যাসিডের ভাণ্ডার হিসেবে কাজ করে, প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণে ভূমিকা রাখে এবং কোষ বিভাজনকালে ক্রোমোজোমাল চলনে বিশেষ ভূমিকা পালন করে। অ্যামেজিং। দেন এই নিউক্লিয়াস আর নিউক্লিওলাস নাম দুটো কাছাকাছি হওয়ায় যে কনফিউশন হয়, সেটা দূর করতে এদের পার্থক্যগুলো একটু বলেন। 6টি সুস্পষ্ট পার্থক্য আছে। প্রথমত অবস্থান। নিউক্লিয়াস থাকে সাইটোপ্লাজমে আর নিউক্লিওলাস থাকে নিউক্লিওপ্লাজমে। দ্বিতীয়ত ঝিল্লি। নিউক্লিয়াস দ্বিস্তর বিশিষ্ট আর নিউক্লিওলাস ঝিল্লিবিহীন। তৃতীয়ত নিউক্লিয়াসে ক্রোম্যাটিন জালিকা উপস্থিত, নিউক্লিওলাসে অনুপস্থিত। কাজের ক্ষেত্রে নিউক্লিয়াস সকল কাজ নিয়ন্ত্রণ করে আর নিউক্লিওলাস শুধুমাত্র আরএনএ ও প্রোটিন সংশ্লেষণ করে। আর বংশগতির ব্যাপারটা? নিউক্লিয়াস বংশগতি বহন করে, নিউক্লিওলাসের সাথে বংশগতির কোনো সম্পর্ক নেই। আর শেষ পার্থক্য হল আকৃতি। নিউক্লিয়াস বৃহদাকৃতির, নিউক্লিওলাস ক্ষুদ্রাকৃতির। দারুণ। দেন এবার ওই জিপ ফাইলের কথায় আসি, মানে নিউক্লিয়ার রেটিকিউলাম বা ক্রোম্যাটিন তন্তু। এই ক্রোম্যাটিন নামটা কোত্থেকে আসলো? নামটার পেছনে একটা কারণ আছে। বিজ্ঞানীরা যখন রং করেন তখন দেখা যায় এই তন্তুগুলো ফুলজিন নামক একটা রঞ্জক দিয়ে খুব গাঢ়ভাবে রঞ্জিত হয়, রং ধারণ করে বলেই এদের ক্রোম্যাটিন তন্তু বলে। এটি মূলত ডিএনএ এবং সাথী প্রোটিনের মিশ্রণ। সাথী প্রোটিন মানে হিস্টোন? হ্যাঁ, হিস্টোন ও নন হিস্টোন। ডিএনএ হিস্টোনের চারপাশ পেঁচিয়ে মালার মতো গঠন তৈরি করে, যাকে নিউক্লিওজোম বলে। জিপ ফাইলের মতো? ঠিক তাই। বিভাজনের সময় এরা খাটো ও মোটা হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড বা ক্রোমোনেমা এবং কখনো স্যাটেলাইট থাকে। রাসায়নিকভাবে এরা নিউক্লিয় প্রোটিন, যেখানে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো ধাতব আয়নও থাকে। আচ্ছা। দেন এই ক্রোমাটিনের মূল কাজগুলো যদি একটু সামারাইজ করেন, মানে বংশগতির ধারক বাহক হিসেবে এরা কি করে? এরা তো বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক, কারণ জিন এখানে থাকে। এমআরএনএর সংশ্লেষণের মাধ্যমে প্রোটিনের বার্তা প্রেরণ করে। এছাড়া মিউটেশনের মাধ্যমে জীবের নতুন প্রকরণ সৃষ্টি করে। ভেরিয়েশন আনে। রাইট। আর কোষ বিভাজনে এরা প্রত্যক্ষ ভূমিকা পালন করে। আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম নিউক্লিয়াস কিভাবে পুরো কোষকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে। কিন্তু একবার ভাবুন তো, যদি কোনো কারণে ওই ন্যানোমিটারের নিউক্লিয়ার পোর কমপ্লেক্সের ট্রান্সপোর্টার প্রোটিনগুলো ভুল সিগন্যাল দিতে শুরু করে বা ভুল মেসেজ বাইরে পাঠায়, হয়তো ক্যান্সার বা অন্য কোনো জটিল রোগের শুরুটা এই ছোট্ট একটা গেট থেকেই হয়। এই ক্ষুদ্র জগতের বিশাল প্রভাব নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি।